300 আসনে অন্তত একটা লিফলেট হইলেও আমরা গণভোটের জন্য এবং যোগ্য এবং সৎ ব্যক্তিদেরকে যাতে ভোট দেয় মানুষ, সে বিএনপি হোক বা জামাত ইসলামী হোক, যে কোনো দলের হতে পারে, কিন্তু তার ক্রাইটেরিয়া হচ্ছে তাকে সৎ এবং যোগ্য হতে হবে। তাদেরকে আমরা ভোট দেওয়ার জন্য আহ্বান জানাইছি। তাহলে আমরা যদি নির্বাচন না চাই, তাহলে বাংলাদেশের নির্বাচন কে চায় আমরা জানতে চাই। মানে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, শহীদ ওসমান হাদি দুনিয়াতে নাই এখন, তার সন্তান তার বাবাকে কোনোদিন দেখবে না, তার ওয়াইফ শহীদ ওসমান হাদি তো অনেকদিন বিয়ে করে নাই, এই করোনার সময় শহীদ ওসমান হাদি বিয়ে করেছে, মানে সে বিধবা হয়ে গেছে, তার জামাই আর কোনোদিন বাসায় ফিরবে না, তার বিচারটা আদৌ কেউ করবে কিনা সেই ধরনের নিশ্চয়তা তার কাছে নাই। বারংবার তাকে বিভিন্নভাবে এই বিচার নিয়ে তালবাহানা করা হচ্ছে। শহীদ ওসমান হাদির ওয়াইফ গিয়ে বসেছে যমুনার সামনে। আমরা কিন্তু এমন না যে আমরা আর কি তাদেরকে না জানিয়েই যমুনার সামনে এসে বসে গেছি। আমার কাছে স্পষ্ট প্রুফ আছে। আমরা প্রত্যেকটা ওয়েতে তাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছি যে আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেন, শহীদ হাদির ওয়াইফ কথা বলবেন প্রধান উপদেষ্টার সাথে এবং তার বাচ্চাও আসবেন, তিনি একটা দাবি জানাবেন। আমাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই। আমরা আসলে বাংলাদেশের জুলাইয়ের পরে আসলে পুলিশের পোশাক পরিবর্তন চাইনি। আমরা যেই পুলিশ বিগত 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে, প্রশাসন শুধু পুলিশ না, পুরো আইনশৃঙ্খলার যে কাঠামো, সিভিল এবং মিলিটারি, এই পুরো কাঠামোটা একটা রদবদল আমরা চেয়েছিলাম, যাতে করে বাংলাদেশে আর ফেসিবাদ কায়েম না হয়। সাধারণ মানুষের উপরে যেই নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, এটা আসলে জুলাইয়ের পরে তো আমাদের প্রত্যাশিত না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র তাদের পোশাকটা পরিবর্তন করতে সক্ষম হয়েছে, কিন্তু তাদের যে মনোজগতের যেই আগ্রাসী মনোভাব, এইটা আসলে কোনোভাবেই পরিবর্তন করতে সক্ষম হয় নাই। মানে একটা মানুষকে আসলে কয়টা পিটান দিলে আসলে তার মনে শান্তি আসবে আমি জানি না। আপনারা দেখবেন যে ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে, যে এক একজনকে আমরা গুনেছি, একজনকে 32টা পর্যন্ত বাড়ি দিচ্ছে। মানে একটা মানুষকে সরানোর জন্য কি 32টা বাড়ি দিতে হয়? এবং এটা সিরিয়াল ধরে, মানে ওরা এখান থেকে পিটানো শুরু করে, যতক্ষণ পর্যন্ত ওদের আওতার মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত ওরা পিটাইতেই থাকে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিবৃতি দেওয়া হইলো যে আমি নাকি ঝলকামানের উপরে উঠে যাওয়ার কারণে আক্রমণ করা হয়েছে আমরা আর কি। অথচ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটু ওইটার উপরে, উঁচু স্থান, ওইটা ধরে উপরে উঠে জনগণকে, এবং এই ভিডিওটা স্পষ্ট আছে যে আমি সবাইকে শান্ত থাকবার জন্য বলতেছি ওখানে বসে। কিন্তু তারা কি করলো? তারা এলোপাথারি টিয়ার শেল, সান গ্রেনেড এবং আপনার পানি নিক্ষেপ করতেছিল। তা আমি দেখতেছিলাম যে এই ক্রাউডটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কারণ টিয়ার শেলের আওয়াজে তো আমার মাইকের যে আওয়াজ সেটা তো ওই পর্যন্ত পৌঁছাবে না। তা আমি গিয়ে একদম সামনে বসে গেলাম, তাদের যেই জল কামানের যে পানি নিক্ষেপ করতেছে ওইখানে বসে গেলাম। তো ওইখানে আমার কাছে একটা দৃশ্য খুবই দৃশ্যমান হয়েছে, যে ওইখানে প্রশাসনের মধ্যে দুইটা ভাগ আছে, একটা জনগণের আর একটা ফ্যাসিবাদের। ওকে, একদম খুবই স্পষ্ট। একটা গ্রুপ প্রশাসনে তারা আমাদেরকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করতেছিল, এবং আর একটা গ্রুপ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো কথা গ্রাহ্য না করেই আমাদের উপরে হামলা করতেছিল। এবং আমি ধন্যবাদ জানাই সেই সকল পুলিশ সদস্যদেরকে এবং ডিবি চিফ সহ যারা ছিলেন, তারা আমাদেরকে সেভ করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। মানে আমি পুলিশের বিরুদ্ধে অবশ্যই যদি আমি বলি, তাহলে পুলিশ আমার যতটুকু উপকার করেছে সেইটুকু আমার বলতে হবে। তো ওখানে আমরা পুলিশের একদম দৃশ্যমান দুইটা ভাগ দেখতে পেয়েছি। একটা ভাগ আমাদেরকে সেভ করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, আর আরেকটা ভাগ আমাদেরকে মানে পেশাদারিত্বের বাইরে গিয়ে আমাদেরকে মেরে ফেলবার জন্য তাদের পক্ষ থেকে যা যা করা দরকার তারা তাই করেছে। বাস থেকে নামিয়ে রাজাকার বলে, যে রাজাকার নামিয়ে আমাদের ভাইদেরকে পিটানো হয়েছে সিরিয়াসলি। এবং বলতেছে একজন পুলিশ সদস্য, আপনি হয়তো দেখে থাকবেন, যে আয় হাদির লাশ নিয়ে যা। রাইট। মোবাইল, আমার ফোনে ভিডিও আছে, মোবাইল চেক করতেছে, বলতেছে লক খুলে দেন, নাহলে তোর মাথা বাড়ি দিয়ে ফাটাই ফেলবো, মোবাইলের লক খোল, দেখবো তোর মোবাইলে কি আছে। তখন একজন সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে যে আপনি তো এটার পারমিশন নেই। তখন সে দৌড় দিছে এবং আরেকজন সাংবাদিককে তার ক্যামেরাটা বাড়ি মেরে ভেঙে ফেলছে পুরোটাই, যেটা ভিডিওর মধ্যে এসেছে। এরপরে কি করলো বুঝলাম, যমুনার সামনে 144 ধারা আমরা ভেঙে ফেলছি, ওকে ঠিক আছে। শাহবাগে 144 ধারা কোথা থেকে আসলো? মসজিদের ভিতরে 144 ধারা কোথা থেকে আসলো? মসজিদের ভিতরে বুট জুতা পরে ঢুকে গিয়ে আমাদের ভাইদেরকে পেটানো হয়েছে। ওরা শুধুমাত্র এখানেই ক্ষান্ত হয় নাই, মানে ওদের যে আগ্রাসী আচরণ, এটা আমাদের কাছে মনে হয়েছে যে জুলাইয়ের পুলিশ আবার নতুন করে ফিরে এসেছে
এবং আপনি একটা ঘটনা হয়তো জানবেন কিনা আমি জানি না, জুলাইয়ের পরবর্তী সময়ে 50,000 পুলিশ যারা বাহিনীতে আর পরবর্তীতে জয়েন করে নাই আর কি, নিখোঁজ ছিল, সেই সংখ্যাটা এখন 20,000, মানে বাকি 30,000 আবার যুক্ত হয়েছে এই পুলিশের সাথে। তো যেটা কিন্তু আমাদের জন্য, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য খুবই একটা মারাত্মক আশঙ্কাজনক ব্যাপার। তো এই যে পুরো পরিস্থিতিটা, এইটা কোনোভাবেই, এবং আরেকটা জিনিস দেখেন যে আমি যেইখানে গিয়ে ওই জলকামানের সামনে দাঁড়াইছি, এর পিছনে কিন্তু আর কেউ যায় নাই। মানে আমি গিয়ে বলছি যে এই পর্যন্ত আর সামনে যাওয়া যাবে না, আর কেউ যায় নাই। তো এই যে, এবং আপনি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে আমরা মানে ফেসিবাদী আমলেও আমরা দেখি নাই যে পুলিশের যিনি প্রধান কর্মকর্তা তিনি লাঠি হাতে পিটাচ্ছেন। এটা আপনারাও হয়তো দেখে থাকবেন না কখনো, কমেন্ট দিচ্ছেন সেটা আমরা ভিডিওতে দেখেছি। পায়ে কি হলো? আচ্ছা, পায়ের কথাটা বলি। তো আমি যখন আইসা জলকামানের সামনে বসলাম, তখন আমাদের যারা ভাই বোন ছিলেন ওরা সবাই মিলে আমাকে এসে ঘিরে ধরলো। পুলিশ সদস্যরা আমাদের মাথা লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করতেছিল, মাথা লক্ষ্য করে। তো ওইটা দেখে আমাদের এক ভাই, আমাদের সোয়াইপ, ও হচ্ছে আমাদের মাথাটা একদম নিচু করে চাইপে ধরছে যে ভাই আপনার মেরে ফেলবে আপনাকে। তো ও যখন আর কি আমার মাথা লক্ষ্য করে মারতে গেছে, তখন ওকে আর কি জুমা, আমাদের যে জুমা, পিছন থেকে গিয়ে এমনি যে করে জড়াই ধরছে, ভাই প্লিজ মাইরেন না। ও করছে কি জুমারে এভাবে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এরপর ওই পাশে গিয়ে আমারে ঠিক লক্ষ্য করে সম্ভবত একটা সাউন্ড গ্রেনেড ও মারছে ঠিক আমার পায়ের কাছে আইসা। সাউন্ড গ্রেনেডটা পরে ওইখানেই বিস্ফোরিত হয়েছে, মানে আমার পায়ের উপরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। ওকে। তো বিস্ফোরিত হওয়ার পরে মানে একটা হচ্ছে আশেপাশে বিস্ফোরিত হওয়ার পরে স্প্রিন্টার গিয়ে লাগা, আর একটা হচ্ছে আমার পায়ের উপরেই বিস্ফোরিত হওয়া। এটা একদম স্পষ্ট ভিডিও আছে যে আমার পায়ের উপরে বিস্ফোরিত হইতেছে। তো এত পরিমাণ ক্ষত হইছে যে কোনোভাবেই বোঝবার সুযোগ নাই যে এটা গুলি ছিল নাকি হচ্ছে অন্য কোনো কিছু। এমনকি আমার কথা তো বাদ দিলাম, ডাক্তার যখন দেখতেছে সেও বুঝতে পারতেছে না যে এটা গুলি ক্ষত কিনা। তো পরবর্তীতে উনি আমার পায়ের ভিতর থেকে 3-4টি স্প্রিন্টার বের করলেন। সো ওই জন্যই আপনাদের সমসাময়িকভাবে স্ট্যাটাসটা দেওয়া। এক্স্যাক্টলি। নির্বাচন বানচালের যে ব্যাপারটার কথা তারা বলেন আর কি, এটা আসলে সবাই বলেন না, কিছু কিছু মানুষ বলেন। তো আমরা একটু তাদেরকে একটু স্মরণ করিয়ে দেই যে শহীদ ওসমান হাদি কিন্তু ঢাকা 8-এর প্রার্থী ছিলেন। তিনি প্রার্থী থাকা অবস্থায় প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু তার কোনো সুষ্ঠু বিচার হয় নাই। এবং যেই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করতে যাচ্ছেন, সেই নির্বাচন কমিশনার বলছেন যে হাদি হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা, ঢাকা 8-এর মতো এত একটা গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী হওয়া সত্ত্বেও। তো আমরা আপনাদের কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, যখন জানাজার ময়দানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলেন, মানে তখন কি চাইলে নির্বাচন বানচাল করা যাইতো না? মানে আমরা যদি তখন একটা ঘোষণা দিতাম 14-15 লাখ মানুষ উপস্থিত, আমরা চাইলে পারতাম না অনেক কিছু করতে? ধরলাম তখন আমাদের মধ্যে এত কিছু চিন্তা ভাবনা করার সময় ছিল না। যখন আমরা শাহবাগে এসে অবরোধ করলাম, এরপরে যখন নির্বাচন বানচালের বিভিন্ন কথা আসলো, মানে তখনও তো একবার আপনাদের পক্ষ থেকে ধরনের কথা আসে না। এক্স্যাক্টলি। তখন চাইলে আমরা বিভিন্ন ঘোষণা দিতে পারতাম না, কিন্তু যখন এই ধরনের কথাগুলো আসলো তখন আমরা উল্টো জনভোগান্তি যাতে আর কি বেশি না বাড়ে, এই জন্য আমরা ওইখান থেকে সরে গেলাম পর্যন্ত। এবং এরপরে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে ছোট ছোট যে প্রোগ্রামগুলো করা যায় সেই প্রোগ্রামগুলো করলাম। এখন ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই সরকার তিনি বলেছেন যে হাদি হত্যার বিচার তার সময়ের মধ্যে হবে, এবং বর্তমান যেই সংস্থাগুলো এর তদন্ত করছে তাদের তদন্তের কোনো আগা মাথা নাই। মানে তারা যেই চার্জশিটটা দিয়েছিল সেই চার্জশিটের মধ্যে আপনার কিভাবে যে মাস্টার মাইন্ড যাকে বাপ্পিকে নিয়ে আসা হয়েছে, মানে তার সাথে খুনির যে সম্পৃক্ততা, এর কোনো সম্পৃক্ততার কোনো বয়ান এই চার্জশিটের মধ্যে নাই। আবার এই চার্জশিটের মধ্যে খুনি যেই মাহবুবুল আলম হানিফের সাথে যে বৈঠক করেছে সিঙ্গাপুরে, সেই ব্যাপারে কোনো তথ্য নেই। এই চার্জশিটের মধ্যে ওর কাছে যে 100 কোটি টাকার চেক পাওয়া গেছে, এই চেকের ব্যাপারে কোনো আলাপ নাই। মানে এই পুরো ব্যাপারটা, এবং যেই দুইজন মানে মেইন আসামি যারা আর কি বাইকে ছিলেন, তারা তো পালিয়ে আছেন, তাদেরকে তো গ্রেফতার করতে সক্ষম হয় নাই। বাকি যাদেরকে গ্রেফতার করা হয়েছে
তাদের সর্বোচ্চ কয়েক বছরের জেল হতে পারে আর কি। এর বাইরে তাদের আসলে ওইভাবে খুনের সাথে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় না। এমনকি এই যে তদন্তটা তো করা হবে যে সে তো ভাড়াটে শুটার, এর বাইরে তো তার কোনো কিছু নাই। কেউ তো তাকে দিয়ে খুনটা করাইছে, কে তাইলে তারা দিয়ে খুনটা করাইছে, এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যাই চার্জশিটের মধ্যে ছিল না। যার কারণে আমরা পুরো চার্জশিটটাকে আদালতে নারাজি দিয়েছি। কয়বার? একবার আমরা নারাজি দিয়েছি এখন পর্যন্ত। আগে ছিল ডিবির অধীনে, এখন এটা চলে গেছে সিআইডির অধীনে। একটা হাস্যকর ব্যাপার আপনাকে বলি যে আদালতের জজ আমাকে প্রশ্ন করতেছে যে এইটা আপনারা কোন সংস্থা দিয়ে তদন্ত করাইতে চান আর কি। মানে রাষ্ট্র আমাকে প্রশ্ন করতেছে যে আমার কোনো ফেভারিট অপশন আছে কিনা। তা আমি তাকে বলছিলাম যে আমি তো এখানে মেয়ে দেখতে আসি নাই। রাষ্ট্র নিশ্চিত করবে যে শহীদ ওসমান হাদির এই তদন্তটা কাকে দিয়ে করাইলে এর পিছনে কারা রয়েছে তাদেরকে বের করা সম্ভব। এই দায়িত্ব তো রাষ্ট্রের। এটা কি রাষ্ট্রবাদী মামলা? যখন এই মামলাগুলো বাদী যেই থাকুক, মামলা হয়ে যাওয়ার পর এটা রাষ্ট্রবাদী মামলা হয়ে যায়। তখন এই মামলা পরিচালনার দায়িত্ব হয় রাষ্ট্রের। মানে মামলার বাদী আমি ঠিক আছে, কিন্তু এখন এটা রাষ্ট্রবাদী মামলা হয়ে গেছে অটোমেটিক। ফৌজদারি মামলাগুলো একটা সময় রাষ্ট্রবাদী মামলা হয়ে যায় আর কি। মামলা কাউকে করতে হয়, এরপর এটা রাষ্ট্রই পরিচালনা করে। তো সেই ক্ষেত্রে আমি তখন এইটা তাকে উত্তর দিয়ে আসছি। তো এখন হচ্ছে আজকে 6বারের মতো, আজকে 6বারের মতো এটা পিছানো হয়েছে শহীদ ওসমান হাদির শুনানিটা। তো আবার 15 তারিখে দিন ধার্য করা হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে শহীদ ওসমান হাদির এই তদন্তটা যদি বাংলাদেশের এই সংস্থাগুলো আসলে করতে সক্ষম নয়, কারণ আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে এরা আসলে কতটা প্রেশারের মধ্য দিয়ে যায়। যেমন দেখবেন যে যেদিন তার চার্জশিট দাখিল করবার কথা, আমরা আদালতে গিয়ে বসে আছি, ডিবি বলতেছে যে আমরা পাঠিয়ে দিয়েছি চার্জশিট আদালতে, আদালত বলতেছে আমরা পাই নাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিকেল 5টা পর্যন্ত আদালতের তো সময়, আমরা অপেক্ষা করতেছি আদালতে, চার্জশিট এসে পৌঁছাইতেছে না। তখন আমরা ওইখানে বলছি যে আদালতে চার্জশিট এসে পৌঁছাবে, চার্জশিট আমরা গ্রহণ করবো, এরপর আদালত থেকে যাবো। এর আগে আমরা আদালত থেকে যাবো না। 10টা 45-এ সেই চার্জশিট নিয়ে এরপরে আমরা বাসায় আসছি রাত 10টা। রাত 10টা 45-এ। তো এভাবে আমরা আদালতের মধ্যেই বসেছিলাম, আদালত বাইরে থেকে তালা দেওয়া ছিল। আমরা বলছি, এবং ওখানে যে চিফ মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেট, তাকেও আমাদের কারণে থাকতে হয়েছে, উপায় নেই। আমরা বলছি আমরা এখান থেকে চার্জশিট না নিয়ে, যেহেতু আজকে দিন ধার্য করা, ডিবি বলতেছে পাঠাইছে, আপনারা বলতেছে পাঠাইছেন, এটা শুরু না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। তার মানে রাষ্ট্র সহযোগিতা করছে না আপনাদের? বিভিন্ন ক্ষেত্রে, মানে একটা ক্ষেত্রেও ব্যাপারটা এমন না, বিভিন্ন ক্ষেত্রে। যেমন হচ্ছে আমি মামলার বাদী, মানে কবে মামলা শুনানি, কবে কি, এই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নাই। তা আদালতে দাঁড়িয়ে আমি বলে আসছি যে আমাকে যদি এরপর থেকে তথ্য না জানানো হয় তাহলে আমি কোথাও সিগনেচার করব না, এবং যদি দেখি পরবর্তী সময়ে আদালতে এই মামলা হচ্ছে এবং আমার জানানো হচ্ছে না, তাহলে মনে করবো যে আমার সিগনেচার নকল করা হচ্ছে। তো এটা আমি বলে আসছি। তো এই যেমন দেখেন আজকে যে তারা আদালতে গিয়েছে এবং পরবর্তী যে শুনানির দিন ধার্য করছে, আমি জানি না কিছু। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।